দেখলে তো ফজল ভাই, এবার আর বসে থাকা যাবে না। বৃষ্টির পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। কিছুদিনের মধ্যে প্রচন্ড বন্যা হবে, আর বন্যা হলে আমাদেরকে অবশ্যই কোথাও একটা আশ্রয় নিতে হবে। ঠিকই বলেছো আবেদ। আমাদের গরিবের সাথে কেন এমন হয় বলো তো? এই বৃষ্টির কারণে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে। এখন যদি এরকম বৃষ্টি হতে থাকে আর বন্যা হয়, তাহলে যেটুকু অবশিষ্ট ফসল আছে সেটুকুও শেষ হয়ে যাবে। তারপর সারা বছর আমাদের না খেয়ে থাকতে হবে। না, শুধু শুধু এত চিন্তা করছো। সৃষ্টিকর্তা ঠিক একটা ব্যবস্থা করে দিবে। যদি বন্যা হয় তাহলে আমরা অন্য কোথাও একটা আশ্রয় নেব। ভাই চলো, আমরা গিয়ে একবার মোড়ল সাহেবের সাথে কথা বলে আসি। তিনি নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দিবেন, আমাদেরকে আশ্রয় কেন্দ্রে একটা নির্দিষ্ট জায়গাতে থাকতে দিবেন। তা না হলে আমাদের মতো গরিব পরিবারগুলো কোথায় যাবে? আমরা যাও, পরিস্থিতি কিন্তু বেশি ভালো না। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বন্যায় চলে আসছে বলে। তাছাড়া গতকাল নদীর পানি অনেকটাই বেড়ে গেছে। এখন আমাদের একটা নিরাপদ আশ্রয় খুব প্রয়োজন। আপনি কেমন মানুষ বলুন? গ্রামে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, নদীর পানি ফুলে ফেপে একাকার, আর আপনি কিনা এখানে বসে শান্তিতে তামাক খাচ্ছেন? গ্রামের মানুষের কথা একবারও ভাববেন না? ওরাই তো আজকে আপনাকে মোড়ল বানিয়েছে। ওরা আপনাকে কত সম্মান করে, আর আপনি কিনা তাদের কথা একবারও ভাবছেন না? আরে, ওসব গরিবদের কথা চিন্তা করে সময় নষ্ট করে কোনো লাভ আছে? তার চেয়ে ভালো তুমি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি করো। বাইরে বৃষ্টি হচ্ছে, আর বর্ষার দিনে খিচুড়ি ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। গ্রামে শোনা যাচ্ছে বন্যা হবে। যদি বন্যা হয় তাহলে আমরা কি করব, কোথায় যাব, কিছু ভেবেছেন? কোথায় আবার যাব? যদি গ্রামে বন্যা হয় তাহলে আমরা সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেব। গ্রামে যেসব ধনী পরিবার আছে সবাই সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবে। আর যেসব গরিব পরিবার আছে তারা কি করবে? তারা কোথায় যাবে? একবারও কি তাদের কথা আপনারা ভাবছেন না? আরে বাবা, কি মুশকিল! তারা কোথায় যাবে সেটা আমি কি করে বলবো? গরিবদের জন্মই হয়েছে কষ্ট করার জন্য, সংগ্রাম করে টিকে থাকার জন্য। দেখো, হয়তো নিজেদের বাড়িতেই টিকে থাকবে। ভারী অন্যায় কথা বলছেন আপনি। গরিব মানুষ আর ধনী মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। দুর্যোগ কারো কথা তো আর ভাবে না। আপনি তো সরকার থেকে তাদের জন্য প্রচুর টাকা পয়সা পেয়েছেন, এগুলো দিয়ে ওদের সহায়তা করুন। তোমার মাথা খারাপ হয়ে গেছে লতা? ওই টাকাগুলো আমি ওদের পেছনে খরচ করব? তোমাকে কে এসব ভাবতে বলেছে? ওই টাকাগুলো আমি জমিয়ে রাখবো। একটা টাকাও আমি এসব গরিব ফকিরদের পিছনে খরচ করব না। আপনি কিন্তু মহা পাপ করছেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনাকে পাপের শাস্তি দেবে। এমন এক পরিস্থিতি আসবে, এই টাকাগুলো রাখার জায়গা আপনি পাবেন না। মোড়ল মশাই, দুজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে। একজনের নাম ফজল আর একজনের নাম আবেদ। এরা এই গ্রামের বাসিন্দা। মনে হয় বন্যার ব্যাপারে কথা বলতে এসেছে। যা গিয়ে বল আমার শরীর অনেক খারাপ, বিছানা ছেড়ে উঠতে পারছি না, আর আমি কারোর সাথে দেখা করতে পারবো না। এদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সকাল সকাল চলে এসেছে আমার বাড়িতে আমাকে বিরক্ত করতে। মোড়ল মশাই, বেগম সাহেব ঠিকই বলেছে। আপনি দয়া করে তাদের সাথে একটু দেখা করুন। ওরা সত্যি অনেক বিপদে পড়েছে। ওদের পরিবার নিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তোর সাহস তো কম না, আমার মুখে মুখে কথা বলছিস? একবার তো বললাম আমি ওদের সাথে দেখা করব না। আপনি যদি আজকে ওদের সাথে দেখা না করেন তাহলে আমি আর ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যাব। আপনার মতো নিষ্ঠুর আর পাষাণের সংসার আমি কোনো অবস্থাতেই করব না। একই বিপদে পড়লাম। যা, ওদেরকে সাথে করে নিয়ে আয়। বলবি তাড়াতাড়ি যেন কথা শেষ করে। এত কথা শোনার সময় আমার নেই। মোড়ল মশাই, গ্রামের সব অবস্থার কথা তো আপনি জানেন এবং শুনেছেন গ্রামে প্রচন্ড বন্যা হবে। নদীর পানি বেড়ে যাচ্ছে। এখন আমরা কোথায় যাব? আপনি দয়া করে আমাদেরকে একটু আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করে দিন। কি যে বলিস তোরা! সরকারি নিয়মের কথা শুনেছিস? আশ্রয় কেন্দ্রে কেবলমাত্র ধনী লোকেরা থাকতে পারবে। সেখানে তোদের কোনো জায়গা নেই। আমি বরং তোদেরকে কিছু টাকা দিয়ে দিই, এগুলো নিয়ে তোরা বাড়িতে যা। কি বলছেন মোড়ল মশাই? টিভিতে দেখাচ্ছে সরকার থেকে আমাদের জন্য অনেক সহায়তা এসেছে, ধান গম চাল সহ অনেক কিছু। যদি বন্যা হয় তাহলে নাকি আমরা এসব পাবো? আরে ধুর, এসব সব ভুয়া খবর। সরকার থেকে আমি কিছুই পাইনি। যদি পাই তোদেরকে অবশ্যই দিয়ে দেব। তোদের টাকা মেরে খাওয়ার লোক তো আর আমি নই। আমি হলাম এই গ্রামের মোড়ল। এই গ্রামের সব দায়িত্ব আমার। তোরা কোনো চিন্তা করিস না। বাড়িতে ফিরে নিজেরা নিজেদের থাকার ব্যবস্থা কর। আশ্রয় কেন্দ্রে তোদেরকে আমি নিতে পারবো না। মোড়ল মশাই, আপনার দুটো পায়ে পড়ি। আপনারও তো স্ত্রী সন্তান রয়েছে। আপনি যদি আমাদের দিকে না তাকান তাহলে আমরা কোথায় যাব? বন্যার পানিতে ডুবে মরা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।
তোরা শুধু শুধু আমার কাছে এসে সময় নষ্ট করছিস, আমার হাত পা বাঁধা। তবে বললাম তো, যদি সরকার থেকে কোনো সহায়তা পাই আমি তোদের কাছে পৌঁছে দেব। কি ব্যাপার আবেদ ফজল ভাই, তোমরা কি মোড়ল সাহেবের সাথে কথা বলতে গিয়েছিলে? তারপরে তো কিছু জানালে না। এদিকে বন্যার পানি গ্রামের ভিতরে ঢুকে পড়েছে, আমাদের খুব দ্রুত একটা ব্যবস্থা নিতে হবে। মাস্টার মশাই, বড় সাহেবের সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের বলেছেন আশ্রয় কেন্দ্রে নাকি গরিবদের কোনো জায়গা নেই, কেবলমাত্র যাদের পয়সা আছে সেখানে তারা থাকতে পারবে। আর তিনি এটাও জানিয়েছেন সরকারের কাছ থেকে তিনি এখনো কোনো সাহায্য সহযোগিতা পাননি। ছি 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 ছি, এই দুর্যোগের সময় তিনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? এসব কিছু মিথ্যে কথা, আমি বেশ বুঝতে পারছি। যা করার আমাদেরকেই করতে হবে। আমি একটা পরিকল্পনা করেছি, গ্রামের যে কয়টা দরিদ্র পরিবার আছে সবাই মিলে আমরা মাটির কয়েক ফুট নিচে গভীর গর্ত করে বন্যাকালীন অবস্থায় থাকব। কি বলছেন মাস্টার মশাই? মাটির নিচে সংসার কি করে সম্ভব? নিম্ন শ্রেণীর প্রাণীরা যখন দুর্যোগ হয় তখন মাটির গর্ভে প্রবেশ করে। যে পর্যন্ত বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ শেষ না হয় ততদিন তারা সেখান থেকে বের হয় না। আমরাও ঠিক একই পন্থা অবলম্বন করব। যখন বন্যা শুরু হবে মাটির নিচে চলে যাব এবং সেখানে কিছুদিন অবস্থান করব। বন্যার পানি সরে যাওয়ার সাথে সাথে আমরা আবার ভূগর্ভে উঠে আসব। সবই তো বুঝলাম, কিন্তু খাবার দাবার কিভাবে চলবে? ঘরে ছোট ছোট বাচ্চা আছে, তাছাড়া আমার মাও অসুস্থ, তার অনেক বয়স হয়েছে। এতজন মানুষকে নিয়ে মাটির নিচে কিভাবে থাকবো? সবকিছুর ব্যবস্থা মাটির নিচেই করতে হবে। প্রয়োজনীয় খাদ্য এবং পানীয় নিয়ে আমরা মাটির নিচে চলে যাব। সেখানে রান্নাবান্নার ব্যবস্থা করব। ছোট শিশুদের জন্য প্রয়োজনীয় খাবার দাবার এবং কাপড় চোপড় সাথে করে নিয়ে যাব। তুমি আমাদের পাশে থেকো, বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের সহায়তা করো। আমরা গরিব মানুষ, আমাদের পাশে কেউ নেই। আর দেরি করা যাবে না, আপনারা যে যার বাড়িতে ফিরে যান এবং আপনাদের স্ত্রীদের সাথে পরামর্শ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন বুদ্ধির খেলা খেললাম বলতো কালো। এক ঢিলে আমি 2 পাখি মারলাম। যে মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রের স্থান দেব না তারা নিশ্চিতই বন্যার পানিতে ডুবে মারা যাবে, কারণ বন্যা খুব ভয়ঙ্কর আকার ধারণ করবে। এই মানুষগুলো যখন মারা যাবে তখন তাদের সমস্ত জমি জমা হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে এই ঘটনা মোড়ল মশাই, এই জমি জমা দখল করার জন্যই আপনি এই মানুষগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। আরে শুধু কি তাই, এই জমি জমা ছাড়াও অন্য ঘটনা আছে। সরকার থেকে গ্রামের গরিব মানুষদের জন্য চাল ডাল সহ অনেক ত্রাণ সামগ্রী এসেছে। এগুলো আমি সবগুলো বিক্রি করে টাকাগুলো নিজে হাতিয়ে নিয়েছি। এখন আর আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু আপনার স্ত্রী তো সন্তান সম্ভবা, এমন বন্যাকালীন সময়ে তিনি কি করবেন? গ্রামের সব হাসপাতাল তো বন্ধ থাকবে। আরে শোন, টাকা হলে পৃথিবীতে আর কিছুই লাগে না। টাকা দিয়ে আমি আমার বউয়ের সব সমস্যার সমাধান করতে পারবো। এখন যা, ভালো করে আমার জন্য একটা পান বানিয়ে নিয়ে আয়। শান্তিতে বসে বসে একটু পান চিবোই। কমলা, আমরা একটা সমাধান বের করেছি। আর কোনো চিন্তা নেই, গ্রামে বন্যার পানি ঢোকার সাথে সাথে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করব। মোড়ল মশাই এই সময় আমাদের সাথে এত বড় প্রতারণা করবেন কখনো ভাবতে পারিনি। যাই হোক, কি ব্যবস্থা নিয়েছো? আমাদের গায়ের এক স্কুল মাস্টার আছে না, তিনি বড্ড ভালো মানুষ। উনি বললেন বন্যার পানি যখন গ্রামে ঢুকবে আমরা সবাই মিলে মাটির গভীরে চলে যাব, সেখানে কিছুদিন অবস্থান করব। কিন্তু রান্না বান্না কোথায় করব? রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা সাথে করে নিয়ে যাব। বলা তো যায় না এই ভয়াবহ বন্যা ঠিক কতদিন চলবে। যে কয়দিন বন্যা থাকবে সে কয়দিন আমরা মাটির নিচ থেকে বের হব না। আগামীকাল সকাল থেকে আমরা মাটি খোঁড়ার কাজ শুরু করব। সে সময় মাস্টার আমাদের সাথে ছিল, তা না হলে বুদ্ধি আমরা কোথায় পেতাম? আর দেরি করো না, এখন শুয়ে পড়ো, কাল সকালবেলায় কাজ শুরু করতে হবে। কি ব্যাপার মোড়ল মশাই, আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? কালু আমাকে গিয়ে ডেকে নিয়ে আসলো। তা বলুন কি বলবেন, আমি আসলে একটু ব্যস্ত। মাস্টার মশাই, তোমাকে আমি চালাক হিসাবে জানতাম, কিন্তু তুমি যে এত বোকা কখনো কল্পনাও করিনি। আমি শুনলাম তুমি নাকি মাটির নিচে গর্ত করে গ্রামের সাধারণ গরিব মানুষদের নিয়ে সেখানে থাকবে। কি করব বলুন, আপনাদের মতো বুদ্ধিমান মানুষেরা তো এদের বিপদে আপদে এগিয়ে এলেন না। আমিও যদি হাল ছেড়ে দেই তাহলে এই মানুষজন না খেতে পেয়ে বন্যার পানিতে ডুবে মারা যাবে।
মাস্টার মশাই, তুমি ওদেরকে ছেড়ে দাও। তুমি আমাদের সাথে আশ্রয় কেন্দ্রে আসো। আমি তোমার থাকার ব্যবস্থা করব। তোমার পরিবারকে নিরাপত্তা দেব। ওসব দু একটা গরিব মানুষ মরলে গ্রামের কোনো ক্ষতি হবে না। আপনি এতটা নিচে নামতে পারলেন? গরিবরা কি মানুষ না? আমি কখনোই তাদের সাথে বেইমানি করতে পারবো না। যে পর্যন্ত এই বন্যা না যাবে আমি সেখানেই থাকবো। আরে যাও যাও, এই বন্যার পানি কাউকে বাঁচাতে পারবে না। শেষ পর্যন্ত আশ্রয় কেন্দ্রেই তোমাকে আসতে হবে। ভাই, তাড়াতাড়ি হাত চালাও, আর দেরি করা যাবে না। বন্যার পানি ঢুকে যাচ্ছে, তাড়াতাড়ি গর্ত করো। আর গর্তটা যেন খুব গভীর হয়। আজকে বিকেলের মধ্যে আমরা পরিবার নিয়ে মাটির নিচে চলে যাব। ঠিক বলেছো। আমি আমার বউকে বলেছি খাবার দাবার সব প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতে। এগুলো নিয়ে এই মাটির নিচে ঢুকবো। মাস্টার মশাই, গতকাল মোড়ল তোমাকে ডেকে পাঠিয়েছিল, তা কি বললেন উনি? উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন তার দলে নেওয়ার জন্য, যাতে আমি তাদের সাথে আশ্রয় কেন্দ্রে যাই। কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, গ্রামের এই অসহায় মানুষদের রেখে আমি কোথাও যাব না। জানি না সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে কি লিখে রেখেছেন, কিন্তু মোড়ল তার পাপের প্রায়শ্চিত্ত একদিন ঠিক করবে। আজকে যদি তিনি আমাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতেন, তাহলে আমাদের এমন দুর্দিন দেখা লাগতো না, মাটির নিচে কষ্ট করতে হতো না। তুমি চিন্তা করো না আবেদ ভাই, মাটির নিচে এমনভাবে সব ব্যবস্থা করা হয়েছে যেখানে বন্যার পানি ঢুকবে না। আমরা একদম নিরাপদে সুন্দরভাবে অবস্থান। এখানে প্রয়োজনীয় খাবার দাবার সবকিছু রয়েছে, আমি সবকিছু গুছিয়ে এনেছি। আর এখানে রয়েছে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। যাও যাও, আর দেরি করো না, সবাই প্রস্তুতি নাও। আমাদের মাটির নিচে চলে যাওয়ার সময় হয়ে গেছে। কি ব্যাপার লতা, তুমি এখনো তৈরি হওনি? আমাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হয়ে গেছে, আর তুমি এখানে বসে আছো? আমি সিদ্ধান্ত নিয়েছি আশ্রয় কেন্দ্রে যাব না। তুমি কি পাগল হয়ে গেছো? আশ্রয় কেন্দ্রে যাবে না মানে? সবকিছু তৈরি হয়ে গেছে, আর তুমি এখন যেতে চাচ্ছ না? তাই এখানে বসে বন্যার পানিতে ডুবে মরবে নাকি? ছোটবেলা থেকে এই গ্রামে আমি বড় হয়েছি, আর আজকে আমি নির্লজ্জের মতো একা একা আশ্রয় কেন্দ্রে যেতে পারবো না। আজকে এই গ্রামের মানুষদেরকে বিপদে ফেলে আমি একা একা আশ্রয় কেন্দ্রে যাব না। ঠিক আছে, তুমি না গেলে না যাও, আমি চলে যাচ্ছি। যখন একা একা বিপদে পড়বে, তখন তোমাকে কেউ দেখার থাকবে না। তবে যাই বলো, মাটির নিচে কিন্তু আমরা ভালোই আছি। আজকে সবার জন্য খিচুড়ি রান্না করব। হ্যাঁ হ্যাঁ, ভালো করে খিচুড়ি রান্না করো। যে কটা দিন মাটির নিচে সংসার করছি, আনন্দ করে কাটিয়ে দেব। যার কেউ নেই, তার সৃষ্টিকর্তা আছেন। আল্লাহ আমাদের ঠিকই একটা ব্যবস্থা করে দিলেন। জানি না উপরে বন্যায় কি কি ক্ষতি হচ্ছে। আর কার কার ক্ষতি হবে? সবাই ভালোই আছে। ধনীরা তো আশ্রয় কেন্দ্রে চলে গেছে, সেখানে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, সবাই আনন্দে দিন কাটাচ্ছে। তবে আফসোস করি না, তাদের চেয়েও আমরা কোনো অংশে কম নেই। তবে এই ব্যাপারে আমরা মাস্টারকে ধন্যবাদ দিব। মাস্টার মশাই যদি মাটির নিচে আমাদের থাকার ব্যবস্থা না করতো, তাহলে বন্যার পানিতে আমরা সবাই মরে যেতাম। কি যে বলেন আপনারা! ছোটবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি, আর আপনাদের প্রতি দায়িত্ব পালন করব না? দুঃখের কথা শুনতে আর ভালো লাগছে না। মাটির নিচের এই সুখের সংসারে আমরা সবাইকে নিয়ে আনন্দ করে কাটাতে চাই। তা যা বলেছ মোড়ল, আশ্রয় কেন্দ্রের অবস্থা কিন্তু অনেকটাই ভালো। ভালো খাবার পাচ্ছি, ওষুধ পাচ্ছি, পানি পাচ্ছি। আমাদের থেকে বোঝার উপায় নেই বাইরে বন্যার মানুষের ক্ষতি হয়েছে। আপনি জানেন চেয়ারম্যান সাহেব, কতগুলো গরিব লোক মিলে মাটির নিচে ঘর পেতেছে, সেখানে নাকি থাকবে। আরে দেখবেন কিছুদিন পর ওরা এখানে মরে যাবে। আরে দূর, ওই দু চারটা গরিব বললে কিছুই হবে না। এর ফলে গ্রাম থেকে অভাব দূর হবে। একবার শুধু ওই আগাছাগুলোকে মরতে দিন, তারপর ওই সমস্ত ঘর বাড়ি আর জমি জমা দখল করব। আমরাই হব এই গ্রামের সব জমির মালিক। তা যা বলেছ, তোমার মাথায় যে তো বুদ্ধি, আগে জানতাম না মোড়ল। সর্বনাশ হয়ে গেছে মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে। আমরা শেষ হয়ে যাচ্ছি। কি হয়েছে তোর? এত ভয় পেয়েছিস কেন? আর দৌড়ে দৌড়ে কোথা থেকে আসছিস? মোড়ল মশাই, নদীর পানি হঠাৎ করে অনেক বেড়ে গেছে। পুরো গ্রাম বন্যায় ভেসে গেছে। নদীর বড় বড় ঢেউ গ্রামে আসতে পড়ছে। ঘরবাড়ির কিছুই অবশিষ্ট নেই। আমাদের এই আশ্রয় কেন্দ্র যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখানে বড় বড় ঢেউয়ের পানি ঢুকছে। আমাদের এখন একটা নিরাপদ আশ্রয় খুঁজে বের করতে হবে, তা না হলে এখানে আমরা যে 8-10 জন বেঁচে আছি সবাই মারা যাব। কি বলছিস তুই? এ কি করে সম্ভব? আরে না না, এ হতে পারে না। এই আশ্রয় কেন্দ্রের দেয়াল অনেক শক্ত, এটা কিছুতেই ভেঙে পড়তে পারে না। আমাদের আর এক মুহূর্ত দেরি করলে হবে না। চলো আমরা কোথাও একটা নিরাপদ আশ্রয় খুঁজে বের করি।
মোড়ল মশাই, এই গ্রামে আর একটা নিরাপদ আশ্রয় নেই। সব বাড়িঘর ভেঙে গেছে। আপনাদেরকে এখানে আটকে পড়ে মরতে হবে, আর সাথে সাথে পাপের শাস্তিও পাবেন। গরিব মানুষদেরকে আপনারা যে বিপদের দিকে ঠেলে দিয়েছিলেন, আজকে নিজেরাই সেই বিপদে পড়েছেন। মস্ত বড় ভুল হয়ে গেছে, সৃষ্টি করতে আমাদের ক্ষমা করে দিন। কালু, তুই একটা কিছু কর। আমরা এখন কোথায় যাব? জায়গা একটা আছে, মাটির নিচে সেই ঘরগুলো, কিন্তু সেখানে আপনাদের গ্রামের ওই গরিব লোকগুলো কখনোই জায়গা দেবে না। ওরা যা চাইবে ওদেরকে তাই দেব। তারপরেও বল যেন আমাদেরকে একটু জায়গা দেয়। দরকার হলে আমি আমার সমস্ত বাড়িঘর, টাকা পয়সা, জমি জমা সব দিয়ে দেব। তারপরও আমরা প্রাণ বাঁচাতে চাই। এই বলে বিধাতার লিখন। একটু আগেই তাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন, আর এখন নিজের জীবনের জন্য তাদের পায়ে ভিক্ষা করতে হচ্ছে। চলুন নৌকা করে আমরা সেই জায়গায় যাই, তাদের অনুনয় বিনয় করে দেখি, হয়তো জায়গা দিতেও পারে। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, মাটির উপর থেকে আমি মোড়ল বলছি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমরা অনেক বড় বিপদে পড়েছি। নৌকায় ঘুরে বেড়াচ্ছি, কোথাও একটু যাওয়ার জায়গা নেই। দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দাও। শেষ পর্যন্ত আপনাকে এই গরিব মানুষের আস্তানা আসতে হলো মোড়ল মশাই। আমরা আপনাকে কোনো আশ্রয় দেব না। এখান থেকে চলে যান বলছি, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মাস্টার মশাই, আমরা আমাদের সমস্ত ভুল স্বীকার করছি। সরকার থেকে গরিব মানুষের জন্য যা যা পেয়েছিলাম সবকিছু তোমাদের দিয়ে দেব। তারপর আমাদেরকে তোমাদের ঘরে আশ্রয় দাও। তোদের মতো লোভী আর স্বার্থপর লোকদের মৃত্যুই হওয়া উচিত। এত দুনিয়া থেকে পাপ দূর হবে। আজকে আমরা সবাই বিপদে পড়েছি। এই বন্যার কারণে ধনী গরিব সব এক হয়ে গেছে। তোমরা ওদেরকে একটু জায়গা দাও। তোমরা যদি ওদের সাথে একই কাজ করো, তাহলে তোমাদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কি থাকবে? কমলা ভাবি ঠিকই বলেছে, আমরা সবাই মানুষ। ওনারা যে অন্যায় করেছেন সেটা তো আর আমরা করতে পারি না। ওদের ভিতরে আসতে দাও। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। যতদিন বেঁচে থাকবো আমি তোমাদের এই উপকারের কথা সারা জীবন মনে রাখবো। আজকে মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে বুঝতে পেরেছি জীবন মূল্যবান, আর জীবনের সৎ থাকাটা কতটা জরুরি। চেয়ারম্যান সাহেব, মোড়ল মশাই, আপনারা আমাদের ছোট্ট এই সংসারে এসেছেন। গরিবদের সাথে একটু মিলেমিশে থাকার চেষ্টা করুন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না।